প্রমথ চৌধুরী হলো 1868 থেকে 1946 টাইমটা। আচ্ছা, তার লেখা বিভিন্ন যে প্রবন্ধগুলো রয়েছে, আমাদের যখন এসএলএসটি তে পড়তে হবে তো তার প্রবন্ধগুলোই আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। 1868 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। সবুজপত্র পত্রিকার তিনি ছিলেন প্রধান সম্পাদক, ঠিক আছে, বা তার হাত ধরে সবুজপত্র পত্রিকা আত্মপ্রকাশ করে, এটুকু বলা যায়। তার হাত ধরে সবুজপত্র পত্রিকা আত্মপ্রকাশ করে, এটুকু বলা যায়। আর সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ইন্দিরা দেবী ছিলেন তার, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী ছিলেন তার স্ত্রী, ঠিক আছে। ওনার মৃত্যু হয়েছিল 1946-এর 2রা সেপ্টেম্বর। মৃত্যু হয়েছিল 1946 2রা সেপ্টেম্বর। জন্ম হচ্ছে 1868 7ই আগস্ট, এটাই আছে। বীরবল ছদ্মনাম ব্যবহার করে তিনি লিখেছেন। তিনি ছোট গল্পকার ছিলেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের পাবনা জেলায় ছিল, হরিপুর গ্রামে, ঠিক আছে। বাংলাদেশের পাবনা জেলার পাবনার হচ্ছে হরিপুর গ্রাম। তিনি জগত্তারিণী পদক পুরস্কার পেয়েছিলেন। জগত্তারিণী পদক পুরস্কার পেয়েছিলেন। ছদ্মনাম ছিল বীরবল। আধুনিক যে বাংলা গদ্যের যে চলিত রীতি, তা মূলত তার হাত ধরে আত্মপ্রকাশ করে। আধুনিক বাংলা গদ্যের যে চলিত রীতি, তা তার তার হাত ধরে আত্মপ্রকাশ করে। আর হচ্ছে সবুজপত্র পত্রিকা সম্পাদনা তিনি করেছিলেন। মূলত তিনি প্রথমে বিদ্রুপাত্মক প্রবন্ধগুলো রচনা করতেন, তারপর ছোট গল্প, এবং তিনি সনেট রচনাও করেছেন, ঠিক আছে। তিনি দুটো পত্রিকা সম্পাদনা করেছেন সবুজপত্র ছাড়া। সবুজপত্র তো একটা আছেই, আর একটা হলো বিশ্বভারতী। সবুজপত্র এবং বিশ্বভারতী, এই দুটো পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। হেয়ার স্কুল সেন্ট জেভিয়ার্স থেকে তিনি পড়াশোনা করেন এবং পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। 1941 সালে ওই জগত্তারিণী তিনি পুরস্কারটি পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধগুলোতে। তার প্রথম যেটা, সেটা হচ্ছে তেল নুন লোকড়ি, 1906। তেল নুন লোকড়ি প্রবন্ধ। তারপর বীরবলের হালখাতা, 1917। নানা কথা, 1919। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের শিক্ষা, 1920। নানা কথা, আরেকটা হলো নানা চর্চা। নানা চর্চাটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1932। 1919-এ তিনি আরেকটি লেখেন, রায়তের কথা। নানা চর্চা, এটা গুরুত্বপূর্ণ। তার যে প্রবন্ধ সংগ্রহ, যার প্রথম খণ্ড বেরিয়েছিল 1952-তে। তার যে প্রথম খণ্ড বেরিয়েছিল তার মৃত্যুর পর 1952-তে। 1953-তে হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটা হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের শিক্ষা, সেটা হলো 1920। আমাদের শিক্ষা হচ্ছে 1920।
তারপরে হচ্ছে এইগুলো গেল। আর ওনার যেগুলো গল্প গ্রন্থ যেগুলো ছিল, এগুলো তো গদ্য গ্রন্থ। গল্প গ্রন্থ যেগুলো ছিল, চার ইয়ারি কথা, চার ইয়ারি কথা, তারপরে হচ্ছে নীল লোহিত, অনুকথা সপ্তক, ঘোষালে ত্রিকথা, ঠিক আছে। আর ওনার দুটি কাব্য ছিল। তাহলে প্রথমে হচ্ছে চার ইয়ারি কথা, ওনার যে গল্প গ্রন্থ যেগুলো ছিল প্রমথ চৌধুরীর, সেটা হচ্ছে গল্প গ্রন্থর মধ্যে ফার্স্টে হচ্ছে চার ইয়ারি কথা। একটা মিনিট। চার ইয়ারি কথা হচ্ছে 1916, এখানে দিয়েছি মনে হয়, ইয়েস। চার ইয়ারি কথা এগুলো হচ্ছে গল্প গ্রন্থ। আহুতি 1919, নীল লোহিত, নীল লোহিতের প্রেম 1934, ঘোষালের ত্রিকথা 1937, অনুকথা সপ্তক 1939, তারপরে হচ্ছে আত্মকথা 1946। আর ওনার দুটি কাব্য রয়েছে, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ একটা হচ্ছে সনেট 50, সনেট 50, যেটা হলো 1913। আর পদচারণ 1919, পদচারণ হচ্ছে 1919। স্বয়ং রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর যে লেখার অনুরাগী ছিলেন। রবীন্দ্রনাথ তার গদ্যকে বলেছেন ইস্পাতের ছুরি, এই কথাটা তিনি 1913-তে একটি চিঠিতে বলে গেছেন, ইস্পাতের ছুরি। আচ্ছা, 1914-তে সবুজপত্র পত্রিকার আত্মপ্রকাশ। এটা পরীক্ষায় আসে যে কবে আত্মপ্রকাশ করেছে, কার লেখাকে ইস্পাতের ছুরি বলা হচ্ছে। তিনি স্বদেশী আন্দোলনেও যোগদান করেছিলেন। ভারতী পত্রিকা 1312 বঙ্গাব্দ আশ্বিন সংখ্যায় বয়কট ও স্বদেশীয়তা নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। তার স্বদেশী বিষয়ক যে স্বদেশ প্রীতি বিষয়ক যে প্রবন্ধ, সেটা হলো বয়কট ও স্বদেশীয়তা। বয়কট ও স্বদেশীয়তা, যেটা 1312 আশ্বিন সংখ্যা। আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। আর আমরা যে সবকিছুকে একটা অন্ধ অনুকরণ করি, সেখান থেকে মুক্তি পেতে গেলে কি কি করতে হবে, অর্থাৎ সমাজের সবকিছুকে কোনো কিছু যুক্তি না দিয়ে দেখা, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকা, এই বিষয়গুলোই উঠে এসেছে তেল নুন লোকরির মতো লেখাতে। এই বিষয়গুলোই উঠে এসেছে তেল নুন লোকরির মতো প্রবন্ধগুলোতে। আরেকবার একটু বলুন। হ্যাঁ, কোন বিষয়কে অন্ধ অনুকরণ করে থাকা, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকা, এই বিষয়গুলো উঠে এসেছে তেল নুন লোকরি প্রবন্ধে। 1312 ফাল্গুন সংখ্যা, 1312 ফাল্গুন সংখ্যা, তেল নুন লোকরি আছে, নোটে করে দিয়েছি। তেল নুন লোকরির প্রবন্ধে এটা উঠে এসেছে।
আচ্ছা, এবারে হচ্ছে যে কটা এখানে সাল বলেছি মোটামুটি ভাবে, সেগুলো একবার একটু দেখে নেবে প্রত্যেকটা। আর আমাদের এসএলএসটির জন্য এর প্রবন্ধটাই শুধুমাত্র পড়তে হবে, কিন্তু পিএসসির জন্য সবগুলো যেহেতু পড়তে হবে তাই একেবারেই করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে কোনো অসুবিধা আছে? শান্ত আর প্রমথ চৌধুরী সম্পর্কে বিশেষ কিছু নেই। ম্যাম, হ্যাঁ বল। বলছি যে ওই প্রবন্ধ সংগ্রহের দ্বিতীয় খণ্ডের সালটা 1953 না 53, 1954? 1953 দেখে নেবো তোকে। ম্যাম, আর একটা কথা ম্যাম, বলছি যে ওই রবীন্দ্রনাথ ঠাকুর যে মন্তব্যটা করেছিলেন, এ যেন ইস্পাতের ছুরি, হ্যাঁ, এটা গদ্য গ্রন্থ সম্পর্কে না ওই সনেট পঞ্চাশত কবিতাটা পড়ে, মানে কাব্যগ্রন্থটা পড়ে? আমি তো এক জায়গায় পেলাম যে ওই কাব্যগ্রন্থটা পড়ে। সনেট 75 না, ওই বীরবলের হালখাতা পড়ে বলেছিলেন এই কথাটা। বীরবলের হালখাতা প্রবন্ধটা পড়ে বলেছিলেন, গদ্যকেই বলেছিলেন ইস্পাতের ছুরি। ঠিক আছে ম্যাম। হুম। সনেট 50 মানে ওই অ্যাকচুয়ালি আর গ্রন্থগুলো আর কবিতাগুলো এটা খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ ম্যাম, বলছি যে সবুজ পত্র পত্রিকা 1914-তে আত্মপ্রকাশ করেছিল। হ্যাঁ, সম্পাদক তখন ছিলেন প্রমথ চৌধুরী, ঠিক আছে? তিনি কত বছর এই পত্রিকাটা সম্পাদনা করেছিলেন? মানে কত সাল থেকে কত সাল, 1914 থেকে কত সাল পর্যন্ত? সবুজ পত্রতে, তাই তো? সবুজ পত্র হ্যাঁ ম্যাম। সম্পাদনা করেছিলেন। সবুজ পত্র হচ্ছে, সবুজ পত্র কত বছর সম্পাদনা করেছিলেন? সবুজ পত্রতে প্রমথ চৌধুরী ছিলেন, তিনি এর দায়িত্বে ছিলেন মাত্র 2 বছর। এই হ্যাঁ, 2 বছর দায়িত্বে ছিলেন বিশ্বভারতী, 49 আর 50। সবুজ পত্রটা একটু দেখে বলবো, সবুজ পত্রটা এক্স্যাক্ট মানে কত দিন পর্যন্ত ছিলেন। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম। তবু আমার যতটুকু দেখি আমি বলবো। 1914 থেকে প্রথমটা যখন করেছিলেন, 1914 থেকে 1922 পর্যন্ত প্রথম পর্যায়ে তিনি ছিলেন, ঠিক আছে? কিন্তু এটা আমি দেখে বলবো এক্স্যাক্টটা, আমার যতটুকু মনে পড়ছে, কারণ পরবর্তীকালে অনেকেই সবুজ পত্র পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিল। কত সালটা এক্স্যাক্ট আমার এই মুহূর্তে, 1914 থেকে 1922 এটা লিখে রাখো, তবু আমি দেখে বলবো। ঠিক আছে ম্যাম, আপনি, হ্যাঁ আপনি বলে দেবেন। হ্যাঁ, আরেকটা কথা ম্যাম, বলছি যে আমি একটা জায়গায় পেলাম যে প্রমোদ চৌধুরী রাজনৈতিক প্রবন্ধ গ্রন্থ কোনটি, তাহলে সেটা বীরবলের টিপ্পনী হবে তো? কারণ ওইটা সেই কংগ্রেসের দলাদলি এইসব সংক্রান্ত প্রবন্ধগুলোই বেশি ছিল ওখানে। হ্যাঁ ওইটাই হবে। হুম। আর অর্থনৈতিক প্রবন্ধ রায়তের কথা। হ্যাঁ হ্যাঁ, অর্থনৈতিক প্রবন্ধ রায়তের, একদম। হ্যাঁ। আর আর সামাজিক প্রবন্ধ তেলনুন লোগরি। তেলনুন লোক, হ্যাঁ। আর যদি বলে যে বিদ্রুপাত্মক প্রবন্ধ, তাহলে বীরবলের হালখাতা। হ্যাঁ,
এগুলো সমস্ত প্রবন্ধ গ্রন্থ, সবগুলোই। ম্যাম তেল লক্ষ্মী কত সালে? 1312। 1906 ইংরাজিতে। আহ, 1906 এটা হলো। আচ্ছা, দেখে নেবে এরপর যদি, আর আমাকে অ্যাড করে দিও। ওই কতগুলো প্রশ্ন পাঠিয়েছো রিমিকা, তো ওই প্রশ্নটার সাথে আমাকে এটা অ্যাড করে দিও। বলছি যে ওই ফোর্ট উইলিয়াম কলেজের প্রশ্নগুলো হয়ে গেছে ম্যাম। মানে ওটার কথাই বলছি, একেবারে দেখে নেবো, তাহলে ওটার সাথে অ্যাড করে দিও। আচ্ছা ম্যাম, ঠিক আছে। কলেজের গুলোই ছিল তাই তো? আমি দু একটা হ্যাঁ, সবগুলোই ফোর্ট উইলিয়াম কলেজের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। এরপর হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, নাট্যকার দীনবন্ধু মিত্রই গুরুত্বপূর্ণ, বা তোমাদের টেক্সটেও আছে। 1830 থেকে 1873 পর্যন্ত দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের জন্ম হচ্ছে 1236, আবার কেউ কেউ বলা হয় 1238। ইংরাজিতে 1830 সাল নদিয়া জেলার কাঁচরাপাড়া স্টেশনের কাছে চৌবেড়িয়া গ্রামে দীনবন্ধু মিত্রের জন্ম হয়। ঠিক আছে, চৌবেড়িয়া। ম্যাম কিন্তু সুকুমার সেনে 1829 খ্রিস্টাব্দ আছে। ওই যে ওই সালটা নিয়েই সমস্যা, ওই 1200, একটা হচ্ছে এই 36, আবার অনেকে বলে 1238, এটা মতান্তর। তাহলে কি করব ম্যাম? সুকুমার সেনে কিন্তু 29ই আছে, আমি পড়েছি। আচ্ছা, তাহলে ওই সুকুমার সেন, হ্যাঁ তাহলে 29 লিখে দাও, তাহলে ওখানে মতান্তরে অপশন পাবে, এটাতে অসুবিধা। আপনি আপনি তাও একটু দেখে নেবেন, 29ই আছে যতদূর সম্ভব। আমি একটু পড়েছি, আমার মনে আছে, আমিও এই সমস্যাটায় পড়েছিলাম। 1829 থেকে 1874 করেছে আবার দীনবন্ধু মিত্র। ঠিক আছে, 1829 থেকে 1874 করেছে দীনবন্ধু মিত্র। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দীনবন্ধু মিত্রের কিন্তু 1873ই আছে বেশিরভাগ জায়গায়। ঠিক আছে, এটা আর একটু অসিত বাবুর বই টই থেকে একটুখানি দেখে নিতে হবে এই জায়গাটা। সব জায়গাতেই একটা গন্ডগোল আছে, এত ব্যাপারটা। তবে মেজর জায়গাতেই 1830 থেকে 1873 আছে। উনি এদিকে যেমন বাড়িয়েছেন, ওদিকেও এক ঘর বাড়িয়ে দিয়েছেন। অসিত বাবুর বইতে 1830 থেকে 73ই আছে। হ্যাঁ, দেখেছো, 73-এই উনি কিন্তু ম্যাম সুকুমার সেনই, সালগুলো তো সুকুমার সেনই বেশি ঠিকঠাক থাকে সাধারণত। হ্যাঁ, 73ই মারা গেছেন। হ্যাঁ, সব যে সবসময় ঠিকঠাক থাকবে উনি ভুল নন। মানে যেহেতু এই ব্যাপারটা নিয়ে মতান্তর আছে, তাই জন্য, যেমন চণ্ডীদাসকে নিয়ে মতান্তর আছে, কিছু করার নেই এই জায়গা। ওনাকে ভুল বলাটা এখানে ভুল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, নদিয়া জেলা। তবে মেজর জায়গাতে 1873ই আছে মৃত্যু সালটা। ঠিক আছে, এটা নিয়ে একটা সমস্যা আছে, সেটা তো বোঝাই যাচ্ছে, বললাম যে 1236 এবং 38 সেটা মতান্তরে আছে, কিন্তু 1873 ওনার মৃত্যু সাল। 1873-এর 1 নভেম্বর মারা গেছে। তেতাল্লিশ বছর বয়সে। তাহলে নদিয়া জেলার কাঁচরাপাড়া স্টেশনে চৌবেড়িয়া গ্রামে দীনবন্ধু মিত্রের জন্ম হয়। তার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র। তার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র। তার পিতৃদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ। এটা পরীক্ষায় ভীষণ আসে, এসএসসি তে, এসএলএসটি তে। গন্ধর্ব নারায়ণ। পরবর্তীকালে সেই নাম তিনি ত্যাগ করেছিলেন এবং দীনবন্ধু নামটা তিনি নেন।
তিনি 1855 খ্রিস্টাব্দে পোস্টমাস্টারের কাজে নিযুক্ত হন। এই হলো তার মোটামুটি ভাবে ব্যক্তিগত জীবন। কর্মজীবন তিনি এইভাবে শুরু করেছেন। এবার দীনবন্ধু মিত্রের যদি আমরা বলি যে ওনার লেখার কথা, তাহলে এটুকু বলবো যে সব থেকে উল্লেখযোগ্য নাটক হচ্ছে তার, সেটা হচ্ছে নীল দর্পণ। সব থেকে উল্লেখযোগ্য নাটক হচ্ছে তার নীল দর্পণ। নীল দর্পণ তিনি প্রথম নাট্য রচনা তার 1860 ঢাকা থেকে এটা প্রকাশিত হয়েছিল। নীল দর্পণং নাম নাটকম, ঠিক আছে, দীনবন্ধুর প্রথম যেটা আর কি, যেটা হচ্ছে নীলকর সাহেবদের যে অত্যাচার বাংলাদেশে, সেটার নিরিখে তিনি লিখেছিলেন। তাদের অত্যাচারের যে তীব্রতা, এবং এখানে এই সংলাপ দুজনের, যে একজন হচ্ছেন কলকাতা নিবাসী শ্যামচাঁদ ঘোষ এবং আরেকজন হচ্ছেন অবিনাশ চন্দ্র ঘোষ, এই দুজনের মধ্যে কথোপকথন নাটকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। পাবনা জেলার গোলকপুর গ্রাম, এটা হচ্ছে নাটকের ঘটনাস্থল ছিল এই সময়। আচ্ছা, এটা তিনি ওই দীনবন্ধু মিত্র একটা বড় ছদ্মনামে লিখেছিলেন। নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমঙ্ক রেণ। সাধারণত বেশিরভাগ বইতেই মানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ওই কেঞ্চিত পথিকেনাভি প্রণীতম, এই ছদ্মনামে তিনি নীলদর্পণ এই নাটকটা প্রকাশিত হয়। পুরো নামটাও বললাম, যেটা সেটা হচ্ছে নীলকর বিষধর। বিষধর দংশন কাতর প্রজানিকর। প্রজানিকর ক্ষেমঙ্ক রেণু, তারপরে এই অংশ। এই এত বড় ছদ্মনামে তিনি লিখেছিলেন। 1861 খ্রিস্টাব্দে লং সাহেব মধুসূদনকে দিয়ে এই নীলদর্পণের অনুবাদ করিয়ে তাকে প্রকাশ করেন। ইংরাজি অনুবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তখন অস্থিরতা বৃদ্ধি পায়, মধুসূদনেরও জরিমানা হয়। জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ দিয়েছিলেন। এক কথায় ইংরাজি অনুবাদ করিয়েছিলেন পাদ্রী লং, ঠিক আছে, এবং মূল গ্রন্থাগারের মতো এখানে অনুবাদকের নামও অপ্রকাশিতই ছিল। নীলদর্পণের সঙ্গে অলিভার টুইস্ট, আঙ্কেল টম স্কেভিন, নিকোলাস নিকলবি, এই সমস্ত কি বলবো সাহিত্য যে স্রষ্টা, তাদের লেখার কিন্তু স্থান পায়। মানে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই উচ্চ স্তরের লেখা ছিল এই নীলদর্পণ। তার দ্বিতীয় নাট্য রচনা ছিল নবীন তপস্বিনী নাটক। তাহলে প্রথম সামাজিক নাটক ছিল নীলদর্পণ, ঠিক আছে, যেখানে গোলকচন্দ্র, তারপরে নবীন মাধব, এই যে চরিত্রগুলো, এবং নীলকর সাহেবদের অত্যাচারে দেশের চাষিরা যে ঘোর বিপদগ্রস্ত, তাদের সব গিয়েছে। এমনকি তাদের যে স্ত্রীরা, সেই চাষিদের, তাদেরকে নিয়েও নীলকর সাহেবরা রাতের অত্যাচার চালাতো, সেই সমস্ত কাহিনীও খুব দক্ষতার সঙ্গে নীলদর্পণের মধ্যে উঠে এসেছে। এটা মূলত একটি পঞ্চাঙ্ক নাটক, এটা কিন্তু ট্র্যাজেডি হতে পারেনি। তার কারণ এই নাটকটার মধ্যে কিছু কিছু কি বলবো, যেটা মেলোড্রামা বা ওই অতিরঞ্জকতা যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই অতি নাটকীয়তা, এইগুলো এটাকে সার্থক ট্র্যাজেডি নাটক করে তুলতে দেয়নি। সার্থক ট্র্যাজেডি নাটক এটাকে করে তুলতে দেয়নি।
নাটকের গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, শৈরিন্দ্রী, সাবিত্রী এই চরিত্রগুলো একটা আদর্শ চরিত্রের প্রতিমূর্তি হয়ে উঠেছে। ঠিক আছে, আদর্শ চরিত্রের প্রতিমূর্তি হয়ে উঠেছে। যে চরিত্রগুলোর নাম বললাম, গোলক বসু, নবীন মাধব, শৈরিন্দ্রী, সাবিত্রী, বিন্দু মাধব এই। এবারে আসি নবীন তপস্বিনী। তার দ্বিতীয় রচনা নবীন তপস্বিনী 1863। কোথা থেকে লেখা হচ্ছে? কৃষ্ণনগর। নবীন তপস্বিনী, ঠিক আছে। এই নবীন তপস্বিনীকে, তার যে নবীন তপস্বিনী এই যে নাটকটি রয়েছে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে এটাকে প্রহসনও বলা যেতে পারে, কিংবা কিছুটা হাস্যরসাত্মক বিষয় রয়েছে, এক ধরনের কমেডি এটাকে বলা যেতে পারে। ঠিক আছে, মূল প্লট এখানে জলধর আর জগদম্বা আর মালতীর কাহিনী। তাহলে এই নবীন তপস্বিনীর প্রধান চরিত্র হচ্ছে জলধর, জগদম্বা। এরা এরা হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র। নবীন তপস্বিনী 1863। তারপরে হচ্ছে নবীন তপস্বিনীর পরে সধবার একাদশী প্রকাশিত হয়েছিল 1866-তে। সধবার একাদশী 1866-তে প্রকাশিত হয়। সধবার একাদশীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটি প্রকাশ করতে দীনবন্ধু মিত্রকে বারণ করেছিল। ঠিক আছে, কিন্তু দীনবন্ধু মিত্র আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুজনেই পরস্পরের বন্ধু ছিলেন, কিন্তু দীনবন্ধু মিত্র সেই কথা শোনেননি, তিনি প্রকাশ করে দিলেন। সেটা যদি না করতেন তিনি, তাহলে বোধহয় বাংলা তার শ্রেষ্ঠ ওই কমেডি বা প্রহসন জাতীয় নাটকটা সারা জীবন অজ্ঞাতই থেকে যেত। এর মূল বিষয়টা হচ্ছে যে কলকাতার যে উচ্চ শিক্ষিত বা যারা কম লেখাপড়া জানে, অর্ধ শিক্ষিত তুলনামূলক, তারা যে যুব সম্প্রদায়, তো সেই যুব সম্প্রদায়ের যে লাম্পট্য, তাদের যে পরস্ত্রী নিয়ে তাদের যে ফুর্তি আনন্দ, এই সমস্ত বিষয়গুলো এখানে উঠে এসেছে। এখানকার গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে ঘটিরাম, ডেপিউটি, রামমাণিক্য। ঠিক আছে, তাহলে সধবার একাদশীর মূল চরিত্র হচ্ছে ঘটিরাম, ঘটয় হস্যই রয়াকার ম, ঘটিরাম, আর একটা হচ্ছে রামমাণিক্য। রামমাণিক্য আর হচ্ছে রামমাণিক্য, ঘটিরাম, আর হচ্ছে অটল, ভোলা, ভোলা, কাঞ্চন, অটল, এই চরিত্র। এই সধবার একাদশী গ্রন্থের সাথে মধুসূদনের একই কি বলে সভ্যতা, এই প্রহসনটির মিল পাওয়া যায়। হলো, এরপরে প্রকাশিত হয় সধবার একাদশী প্রহসনটা হলো নবীন তপস্বিনীর পরে। তারপরে প্রকাশিত হলো বিয়ে পাগলা বুড়ো 1866, বিয়ে পাগলা বুড়ো। এটা আবার মধুসূদনের বুড় শালিকের ঘাড়ে রোগ। এইটার বুড় বা বুড়ো অনেকে যাই বলে, বুড় শালিকের ঘাড়ে রোগ, এটার অনুকরণে তৈরি হয়েছে। ঠিক আছে, প্রহসনটি এটার অনুসরণে রচিত হয়েছে। এটা একটা হাস্যরসাত্মক নাটক, যেখানে একটা বিবাহ বাতিগ্রস্ত এক বৃদ্ধ, সে তখনও পর্যন্ত কি বলবো, বাতিগ্রস্ত বৃদ্ধর নকল করে, মানে স্কুলের যে সমস্ত পাকাপোক্ত যারা দুষ্টু ছেলে হয়, তারা তাকে নাস্তানাবুদ করেছিল কিভাবে,
দৃশ্যগুলো রয়েছে বিয়ে পাগলা বুড়ো। ম্যাম এর কি চরিত্রগুলো জানতে হবে? না, অতগুলো চরিত্র জানতে হবে না বিয়ে পাগলা বুড়ো। মানে এখানে একটা চরিত্র আছে, মেন চরিত্র যেটা সেটা হচ্ছে রাজীব লোচন। রাজীব লোচন বিয়ে পাগলা বুড়ো, যেটা ওই এতে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও ওর হচ্ছে যে ভক্তপ্রসাদ চরিত্রটা রয়েছে সেই চরিত্রের নকল। রাজীব লোচন হচ্ছে বিয়ে পাগলা বুড়োর চরিত্র, যার সঙ্গে ভক্তপ্রসাদের মিল খুঁজে পাওয়া যায়। ভক্তপ্রসাদ হচ্ছে বুড় শালিকের ঘাড়েরও চরিত্রের সঙ্গে মিল আছে। এরপর তারপরে আমরা দেখতে পাচ্ছি বিয়ে পাগলা বুড়ো 1866। তারপরে হচ্ছে লীলাবতী 1867। লীলাবতী 1867। এটা এই নাটকটাকে কোনো খুব একটা মানে তার যে শ্রেষ্ঠ নাটক এরকম বলা যায় না, ঠিক আছে, অনেকটাই শিথিল, অনেকটা হাস্যরস এখানে অনেকটাই শিথিল, একটা জটিল কাহিনী এই 1867 কাহিনী লীলাবতী, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নীলদর্পণে তার যে শ্রেষ্ঠত্বটা ছিল সেটা দীনবন্ধুর সেই জায়গাটা লীলাবতীতে এসে পাওয়া যায়। তারপর হচ্ছে জামাই বাড়ি 1872, একটা বিশুদ্ধ প্রহসন, ভালো লেখা। জামাই বাড়ি 1872, এটাকে বিশুদ্ধ প্রহসন বলা হয়েছে, ঠিক আছে। জামাই বাড়ি যে কুলীন জামাইয়ের আগেকার দিনে একদম মানে সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে সমাজে, যে কুলীন ব্রাহ্মণরা তখনকার দিনে অনেক বিয়ে করত, গোটা 100টা, এবং প্রত্যেকটা দিনে একজন একজন করে বউয়ের সঙ্গে এক একটা শ্বশুর বাড়িতে গিয়ে থাকতো, ঠিক আছে, বয়স হয়ে যেত তার সেই ঘটনাটা। এবং তারা মূলত কি করতো, নিষ্কর্মা, বেকার ছিল, গিয়ে শ্বশুর বাড়িতে থাকতো। আর শ্বশুর বাড়িতে যখন যখন যেত স্বাভাবিকভাবে এতদিন পরে পরে আসতো, শ্বশুর বাড়িতে খুব যত্ন আত্তি করতে হতো। এই ব্যাপারটা খুব হাস্যকর ছিল সকলের মধ্যে। এইটাই জামাই বাড়িকে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এটা একটা স্ত্রী প্রধান, মানে এখানে যে নারী চরিত্রগুলো রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ জামাই বাড়িকে। আর লাস্ট ওয়ান হচ্ছে লীলা, এই কমলে কামিনী 1873। কমলে কামিনী হচ্ছে লাস্ট নাটক, যেখানে ওই কাছাড়ের ইতিহাসের কথা এই নাটকটির মধ্য দিয়ে বলা হয়েছে, ঠিক আছে। কমলে কামিনী দীনবন্ধুর শেষ নাটক, তবে এটা নাটক হিসেবে খুব একটা উল্লেখযোগ্য নয়। কাছাড়ের সিংহাসনের দখল, মণিপুরের রাজার সঙ্গে ব্রহ্মদেশের রাজার একটা বিরোধ, এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে কমলে কামিনী, তবে খুব একটা নাটকীয় নয়। এক কথায় মণিপুরের রাজা আর ব্রহ্মদেশের কথা, আজ কাছাড়ের ইতিহাস, সিংহাসন নিয়ে লড়াই, এই বিষয়টাই উঠে এসেছে কমলে কামিনী। এই হলো দীনবন্ধু মিত্র। ম্যাম হ্যাঁ বল। নবীন তপস্বিনীটা ওটা আছে 1860 হবে না ম্যাম? সালটা নবীন তপস্বিনী হ্যাঁ 1860। 1863। অসিত কুমার বইয়ে ভুল আছে, অসিত বাবুর বইতে প্রচুর সালে গন্ডগোল আছে, প্রচুর প্রচুর। দেখো না খবর ঠিক আছে এই মুহূর্তে, ঠিক আছে, প্রচুর ঠিক সালে আছে গন্ডগোল আছে। ঠিক আছে তিনি হচ্ছে সালের দিক থেকে মোটামুটি ভাবে অথেন্টিক, ঠিক আছে। ঠিক আছে তা দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু সাধারণত বিতর্ক এড়িয়ে চলেছেন। তবে অসিত বাবুর বইয়ের সালগুলো ভীষণ মানে কনফিউজ। আমরা যখন এতে পড়েছিলাম, আচ্ছা
আচ্ছা, এই দুটো হলো, আর বাকি থাকলো হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। বলে দেবো সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত সাল হচ্ছে, ম্যাম হ্যাঁ কি ম্যাম হলো? ম্যাম বলছি আমি না আজকে ক্লাস থেকে লিভ করছি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখি হ্যাঁ পড়িয়ে রাখি মোটামুটি ভাবে। আর এটা দেখো, তোমরা যা যা প্রশ্ন হবে আমাকে জিজ্ঞাসা, সেই তো আবার দেখাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, ওটা আমার করা এমনিতেও হয়ে গেছে। হুম হুম। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্তের সাল হচ্ছে 1882 থেকে আর 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, 1882 থেকে 1922। সত্যেন্দ্রনাথ দত্তের এসএলএসটি তে এতটা কঠিন আসবে না, কিন্তু তোমাদের যখন মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল, লাইন তুলে তুলে প্রশ্ন দিয়েছিল, মানে লাইন তুলে বলেছিল বা এরকম কিছু একটা বলেছিল যে, হ্যাঁ লাইন তুলেই বলেছিল এটা কোন কবিতার অংশ, এরকম কিছু একটা বলেছিল। আচ্ছা, 1882 থেকে 1922 এই সালটা। তো সত্যেন্দ্রনাথ দত্তের, বলছি ওই দীনবন্ধু মিত্রটাই করা হচ্ছে হ্যাঁ বল, স্ক্রিনে। স্ক্রিনে ম্যাম দীনবন্ধু মিত্রটাই শো করছে। বুঝতে পারলাম। সত্যেন্দ্রনাথ দত্তকে দেখা যাচ্ছে না স্ক্রিনে আর কি। ও আচ্ছা আচ্ছা, না না, এটা আমি নোটটা দিইনি এখনো, আমি আজকে করিয়ে দিচ্ছি, নোটটা দিয়ে দেবো। ঠিক আছে। সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে হচ্ছে সবিতা। সবিতা হচ্ছে 1900 সাল। তারপর হচ্ছে সন্ধিক্ষণ, তারপর হচ্ছে 1905, পড়িয়ে রাখছি, দিয়ে দিচ্ছি আমি রাত্রেই নোটটা দিই। বেনু ও বিনা, সব কটা পড়তে হবে, কিচ্ছু করার নেই। সাল তোমাদের এতে নেই, এটা পিএসসি তে দিয়েছে কিন্তু এসএলএসটি তে নেই। কম শিক্ষা, ম্যাম বলো। বেনু ও বিনার সালটা কত বললেন? 1906। ওকে ঠিক আছে। 1906। 1907 হচ্ছে হোম শিখা। 1907 হচ্ছে হোম শিখা। তারপরে হচ্ছে তীর্থ সলিল। তীর্থ সলিল, এটা একটা অনুবাদমূলক কবিতা। তীর্থ সলিল হচ্ছে 1908। তীর্থ সলিল। তারপরে হলো তীর্থ রেণু। তীর্থ রেণু 1910। ফুলের ফসল। ফুলের ফসল হচ্ছে 1911। কুহু ও কেকা, মোস্ট ইম্পর্টেন্ট সাল মনে রাখতেই হবে। কুহু ও কেকা 1912। এছাড়া আছে হসন্তিকা 1917, বেলা শেষের গান 1923, বিদায় আরতি 1924। না লিখলে না লিখতে পারো, জাস্ট শুনে নাও, আমি নোট করে রাত্রে দিয়ে দিচ্ছি। তুলির লিখন 1914। ঠিক আছে, এখানে এখানে হলো যে সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি এই সালগুলো ভালো করে দেখবে। আর তার যে গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো রয়েছে, যেমন চম্পা, চম্পার লাইনগুলো গুরুত্বপূর্ণ। যক্ষের নিবেদন, যেখানে তিনি মন্দাক্রান্তা ছন্দ অনুসরণ করেছেন। যক্ষের নিবেদন কবিতায় মন্দাক্রান্তা ছন্দ অনুসরণ করেছেন, এটা গুরুত্বপূর্ণ। দুর্ভিক্ষে, এই কবিতাটা গুরুত্বপূর্ণ।
ওনার যে সহমরণ যে কবিতা, যেখানে সহমরণ প্রথার কথা থাকলেও নারীদের যে পুনর্জীবন, নারীদের যে মর্যাদা তার কথা বলা হয়েছে। বেনু ও বীণা, যেখানে বঙ্গজননীকে আহ্বান করা হয়েছে, বেনু ও বীণা কাব্যে যেখানে বঙ্গজননীকে আহ্বান করা হয়েছে। আমরা যে মা দুর্গার যে রূপটা দেখি, সিংহ বাহিনী রূপ, তার সঙ্গে সেই ছবিটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সেই ছবিটাকে তুলে ধরা হয়েছে। ওনার চম্পা কবিতাটা কোন কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে? সেটা হলো ফুলের ফসল। ওনার চম্পা কবিতাটা ফুলের ফসল কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। ফুলের ফসল কাব্যগ্রন্থের মধ্যে চম্পা কবিতাটা রয়েছে। ফুলের ফসল চম্পা মধ্যে রয়েছে। ঠিক আছে, চম্পা কবিতাটা ফুলের ফসল কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। আর যক্ষের নিবেদন যে কবিতাটা বললাম, ওটা কুহু এবং কেকা, কুহু ও কেকার মধ্যে রয়েছে। আর মন্দাক্রান্তা ছন্দ হচ্ছে একটা সংস্কৃত ভাষায় লেখা একটি ছন্দ, মন্দাক্রান্তা ছন্দ। ঠিক আছে, মন্দাক্রান্তা ছন্দ হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। এছাড়াও তার কাব্যের মধ্যে পয়ার এবং মাত্রাবৃত্ত ছন্দের প্রভাব দেখা যায়। বেশ কিছু অলংকারের প্রয়োগ দেখা গেছে, যে ব্যঞ্জনা, এই বিষয়গুলো। গায়ত্রী ছন্দ তিনি ব্যবহার করেছেন, মন্দাক্রান্তা, গায়ত্রী, এই ছন্দগুলো তিনি ব্যবহার করেছেন। সংস্কৃত বৃত্তের যে ছন্দগুলো রয়েছে সেগুলো তিনি সবই ব্যবহার করেছেন। সেগুলো কি কি? একটা হচ্ছে মন্দাক্রান্তা, একটা হচ্ছে মালিনী, মন্দাক্রান্তা, রুচিরা, তারপর হচ্ছে তোটক, সত্যেন্দ্রনাথ দত্তের, আমি কবিতার লাইনগুলো দিয়ে দেব। তদ্ভব দেশি শব্দের ব্যবহার তিনি করেছেন। তিনি রবীন্দ্রনাথের অনুরাগী ছিলেন। তার লেখার মধ্যে রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট, তা হলেও তার লেখাটা অনেকটাই মৌলিক ছিল। তার কারণ সত্যেন্দ্রনাথ দত্ত প্রকৃতিকে তিনি অনুসরণ করেছিলেন। ঠিক আছে, পল্লী জীবনের যে অনুভূতি, যে মধুর অনুভূতি, সেটা তার লেখার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার রোমান্টিকতা অন্যরকম ছিল। প্রকৃতির সৌন্দর্য, যেখানে পালকির গান, এই ধরনের কবিতাগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে। আবার তার সাম্যবাদী চেতনাও খুব গুরুত্বপূর্ণ। সমাজের একেবারে যারা নিচু তলার মানুষ, অন্তজ শ্রেণীর যারা মানুষ, তাদেরকেও তিনি তার কাব্যে বা কবিতার মধ্য দিয়ে স্থান দিয়েছেন। এইগুলো মোটামুটি ভাবে আপাতত এইটুকু দেখাই। আর আগামীকাল যদি তোমাদের নোটিশ বেরিয়ে যায়, তাহলে আমি আন্তর্জাতিক সাহিত্য দিয়ে শুরু করব ফার্স্টে। আর যদি নোটিশ না বেরোয়, তাহলে পিএসসিটা আপাতত করব। ঠিক আছে, একটা দুটো দিন করি আরো। বলো, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে।